বর্তমানে চারিদিকে আপনার ভিসার জন্য সবাই লাইন ধরে সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তো এমন একটি সময় যদি আপনি ইউরোপের একটি দেশে খুবই অল্প সময়ের ভিতরে চলে আসতে পারেন তাহলে কেমন হবে ব্যাপারটা। আসলে এমন একটি দেশ আপনারা খুবই অল্প সময়ের ভিতরে আসতে পারবেন, খুবই অল্প টাকার ভিতরে আসতে পারবেন এবং খুব সহজে, এবং প্রসেসিংটাও নিজে নিজে করতে পারবেন। তো দেখেন, এমন একটি দেশ নিয়ে আজকে আমি আলোচনা করব। তো এই দেশটি হলো ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ। দেশটির নাম হলো এস্তোনিয়া। তো বন্ধুরা, এস্তোনিয়া হলো উত্তর পূর্ব ইউরোপের একটি দেশ যা 3টি বাল্টিক রাজ্য দ্বারা সীমাবদ্ধ। এর দক্ষিণে রয়েছে লাটভিয়া, পশ্চিমে রয়েছে বাল্টিক সাগর এবং পূর্বে রয়েছে প্রিপাস হ্রদ ও রাশিয়া, এবং উত্তরে রয়েছে ফিনল্যান্ড উপসাগর এটিকে ঘিরে রেখেছে। এখানে প্রায় 1.3 মিলিয়ন মানুষ থাকে, যা বাংলাদেশের চেয়ে অনেক অনেক কম। ঠিক আছে, তো আপনারা যদি এই দেশটিতে আসতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে এখানে আপনারা ফিয়ার নিতে পারবেন, নাগরিকত্ব নিতে পারবেন ইনশাল্লাহ। এখানে আপনি আপনার পরিবার পরিজন নিয়ে থাকতে পারবেন। এস্তোনিয়া দেশটি 16 এপ্রিল 2003 সালে সেনজেনভুক্ত হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আপনারা ভিডিওর মাধ্যমে এস্তোনিয়ার যে সৌন্দর্য সেটা দেখতে পারতেছেন, এবং আমরা এস্তোনিয়ার সৌন্দর্য দেখতে দেখতে এখন বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি এস্তোনিয়াতে আসবেন, কিভাবে নিজে নিজে ভিসা প্রসেসিং করবেন, ভিসা করতে আপনার কত টাকা লাগবে, কি কি কাজ আপনি এখানে পাবেন, আপনার বেতন কত হবে এবং আপনার লিভিং কস্ট কত হবে পার মান্থ। ওকে, সো এই নিয়ে ইনশাল্লাহ আমরা এই ভিডিওতে যথাযথ আলোচনা করব। সো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি ফুল প্রসেসটা আপনি নিজে নিজে ইনশাল্লাহ করতে পারবেন। ঠিক আছে, সো চলেন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সকল ভাইয়েরা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলেন ভিডিওর মূল টপিকে চলে যাই। তো প্রথমে আমি আলোচনা করব আপনারা কিভাবে এস্তোনিয়াতে আসবেন। এস্তোনিয়াতে আসার জন্য কয়েকটা ভালো ওয়ে রয়েছে। তো এগুলো হলো, আপনি এস্তোনিয়াতে চাইলে ট্রাভেল বিষয়ে খুব সহজে আসতে পারেন। প্লাস আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আমি মনে করি এটা আপনার জন্য পারফেক্ট একটা টাইম, এবং এই সময় এস্তোনিয়াতে অনেক স্টুডেন্টরা আসে, তারা এসে এখানে পড়ালেখা করে, এবং এখানে এডুকেশন কোস্টটা অনেক কম। ঠিক আছে, তা আপনি যদি বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট হয়ে এই এস্তোনিয়াতে পড়ালেখা করতে আসেন তাহলে আপনার 2.5 থেকে 3 লাখ টাকার মতো এখানে খরচ লাগবে আপনি আসতে। তো দেখেন, আপনি যদি কোনো একজন এজেন্সির মাধ্যমে এই কাজটি করেন তাহলে আপনার 6 থেকে 7 লাখ টাকার মতো লেগে যাবে। ঠিক আছে, প্লাস এখানে যদি আপনি নিজে নিজে প্রসেসিং করেন তাহলে আমি আশা করি আপনি 3 লাখ টাকার ভিতরে হয়ে যাবে। আর এখানে আপনি আপনার এডুকেশনের যে খরচটা আছে, তো এটা আপনি বের করতে পারবেন আপনার যে পার্ট টাইম জব আছে ওইটার মাধ্যমে। ইনশাল্লাহ আপনি এখানে আপনার পড়ালেখার যে খরচটা ওটা ইনশাল্লাহ আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এখানে দেখেন বেশিরভাগ আপনার ট্যুরিজম যে পয়েন্টগুলো আছে ওখানে আপনার পার্ট টাইম হিসেবে জব করতে পারবেন, প্লাস রেস্টুরেন্ট। আর যদি আইটি সেক্টরের ভিতরে যদি আপনার কোনো একটা এক্সপিরিয়েন্স থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ওখানে ভালো একটা প্রফিট করতে পারবেন। ওকে, তো এরপরে দেখেন ভালো একটা মাধ্যম হলো বাংলাদেশের জন্য ওয়ার্ক পারমিট। ঠিক আছে, ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা এস্তোনিয়াতে খুবই অল্প সময়ের ভিতরে আসতে পারবেন, প্লাস ওয়ার্ক পারমিট ম্যানেজ করাটাও খুব সহজ এখানে। আর দেখেন, এখানে যদি আপনি একটা পারমিট ম্যানেজ করতে পারেন তাহলে আপনার ভিসা 100% ইনশাল্লাহ আপনি ভিসা পেয়ে যাবেন। ঠিক আছে, তো দেখেন এখানে যদি আপনি দেখা গেল যদি বাংলাদেশ থেকে ভিসা নিতে পারবেন, আপনি যদি এখানে 1 বছর মেয়াদি যদি ভিসা নিতে চান তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের যে জার্মানি আছে এম্বাসি, তো তাদের মাধ্যমে আপনি এখানে ভিসাটা করে নিতে পারবেন। প্লাস আপনি যদি 1 ইয়ার প্লাস আপনি দীর্ঘমেয়াদী ভিসা নিতে চান 1 বছর উপরে, তাহলে আপনাকে ইন্ডিয়া এম্বাসি ফেস করতে হবে। তো যাই হোক, আমি আপনাদের জন্য সহজে যে এটাই বলে দিচ্ছি, আপনারা বাংলাদেশ থেকে 1 ইয়ার লেস আপনি ভিসা নেবেন, তো এটা নিয়ে আপনি ইনশাল্লাহ অ্যাপ্লাই করে চলে আসতে পারবেন এস্তোনিয়া। দেখেন কিভাবে আপনি পারমিট নেবেন এটা আমি ভিডিও শেষের দিকে বলে দিচ্ছি। এখন দেখেন নিজে নিজে কীভাবে ভিসা প্রসেসিং করবেন, সেটার জন্য আপনার যা যা ডকুমেন্ট লাগবে সেটা হলো, প্রথমে আমরা যে দেশের ভিসার কথাই বলি না কেন, প্রথমে আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবেই, এবং এস্তোনিয়ার ক্ষেত্রে আপনার পাসপোর্ট লাগবে, সর্বনিম্ন মেয়াদ থাকতে হবে 6 মাস। এরপর আপনার চাকরির অফার লেটার, ওয়ার্ক পারমিট। এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতার, ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু ওইটার সার্টিফিকেট লাগবে। এরপর আপনার পাসপোর্ট সাইজের ছবি, ইউরোপিয়ান সাইজের ছবি আর কি। তো আপনার মেডিকেল রিপোর্ট, যদি ওরা চায় তাহলে আপনার মেডিকেল রিপোর্ট দিতে হবে, আর যদি ওরা না চায় তাহলে দেওয়া লাগবে না। ঠিক আছে, যদি প্রয়োজন হয় আর কি।
তো এরপরে এস্তোনিয়ার ক্ষেত্রে আপনার পুলিশের ছাড়পত্র লাগবে, মানে পুলিশ ক্লিয়ারেন্স। তো এটা আপনার নিকটস্থ থানার কাছ থেকে আপনি একটি পুলিশের ছাড়পত্র সংগ্রহ করে নিতে পারবেন। এটা প্রমাণ করবে যে আপনার নামে কোনো ধরনের ফৌজদারি মামলা নেই, ঠিক আছে। তো যখন আপনার প্রাথমিক ডকুমেন্টগুলো এক প্রকার রেডি হয়ে যাবে, তখন আপনার কাজ হলো ওয়ার্ক পারমিট ম্যানেজ করা, মানে জব লেটার, ঠিক আছে। তো আমি আপনাদের সুবিধার্থে এস্তোনিয়ার একটি জব সার্চ ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই ওয়েবসাইট ভিজিট করে সেখানকার বিভিন্ন কোম্পানির জব সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন, ঠিক আছে। বিভিন্ন কোম্পানি তাদের সার্কুলার দিয়ে থাকে, তো ওগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এটা সহজ মাধ্যম অনেক, আর এটার মাধ্যমে অনেকেই ট্রাই করছে, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা রেজাল্ট আসছে। তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন। আর যদি আপনারা চান এত কিছুর ভিতরে না যেয়ে আপনারা কোনো একটা এনসির মাধ্যমে ট্রাই করতে পারেন, তাহলে করতে পারেন, কিন্তু আপনার টাকা লাগবে অনেক, ঠিক আছে। তো আমি আপনাদের জন্য সহজ মাধ্যম যেটা সেটাই দিয়ে দিচ্ছি, আপনারা এটাই ফলো করেন। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমার থেকে ইনশাল্লাহ যথাযথ হেল্প পাবেন। তো এরপরে আবেদন জমা দিতে হবে আপনাদেরকে। তো এস্তোনিয়ার যে ইমিগ্রেশন ওয়েবসাইট রয়েছে, তো আপনারা ওই ওয়েবসাইটে যাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, বা এখানে আমি স্ক্রিনে লিখে দিচ্ছি। আপনারা এটা নিয়ে এই ডাইরেক্টলি এই ওয়েবসাইটে চলে যাবেন, গিয়ে এখানে আপনারা একটা অনলাইনে আবেদন ফর্ম পাবেন। তো ওই ফর্মটি পূরণ করতে হবে আপনার। এরপরে প্রয়োজনীয় যে কাগজপত্র আছে ওগুলো জমা দিবেন, ওগুলো জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এই ফর্মটি সঠিকভাবে পূরণ করতে হবে, এখানে বিশেষ মনোযোগ দিবেন, কারণ ভুল তথ্য দিলে আপনার আবেদন বাতিলও হতে পারে, ঠিক আছে। তো এরপর আপনার প্রসেসিং ফি প্রদান, ওয়ার্ক পারমিটের জন্য নির্ধারিত ফি জমা দিতে হবে এখানে। এই ফি অনলাইনে বা ব্যাংকের মাধ্যমে আপনি জমা দিতে পারেন। জমা দিয়ে আপনি এখান থেকে একটা মানি রিসিট নেবেন, আপনার যে রসিদ আর কি, ওটা সংরক্ষণ করবেন, যা আবেদন প্রক্রিয়ার সময় আবার কাজেও লাগতে পারে, ঠিক আছে। তো এরপরে আপনার আবেদন জমা দেওয়ার পরে আপনি 30 দিন কিংবা 45 দিন একটু প্রসেসিংয়ে থাকবে, কারণ এস্তোনিয়ার যে ইমিগ্রেশন অথরিটি আছে, অভিবাসন কর্তৃপক্ষ আপনার আবেদন পর্যালোচনা করবে, যাচাই বাছাই করে দেখবে। সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে হয়তোবা, বা কয়েক মাস সময় লাগতে পারে। যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ আপনার আবেদন অনুমোদিত হবে এবং আপনি ওয়ার্ক পারমিট পাবেন, ঠিক আছে। খুবই সহজ একটা মাধ্যম ভাই, এটা খুবই সহজ একটা মাধ্যম। যদি আপনারা স্টেপটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা ভালো একটা রেজাল্ট এখান থেকে পাবেন, ঠিক আছে। তো এরপরে ভিসা পাওয়ার কথায় আসি। তো ওয়ার্ক পারমিট পাওয়ার পর আপনি এস্তোনিয়ার দূতাবাসে বা কনসুলেটে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হবে, একদম খুবই সহজ ওয়ে। ভিসা পাওয়ার পর আপনি এস্তোনিয়ায় ইনশাল্লাহ চলে আসতে পারবেন। খুব সহজ একটা ওয়ে ভাই, যদি এটা ফলো করেন আপনাদের কোনো এজেন্সির মাধ্যমে যাইতে হবে না, কোনো দালালের কাছেও যেতে হবে না। আপনি নিজে যখন আপনি এই কাজটা করবেন তখন নিজের ভিতরে খুবই একটা ভালো একটা আনন্দ ফিল করতে পারবেন, এবং নিজের কাছেও ওই সময় ভালো লাগবে যে আসলে আমি অনেক বড় একটা কাজ করছি, যেটা অসম্ভব কাজ সেটা আপনি সফল করছেন, ঠিক আছে। তো ইনশাল্লাহ আপনি ট্রাই করেন। আর যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয় এই কাজটা করতে, তাহলে আমি ইনশাল্লাহ যথাযথ হেল্প করব। বাংলাদেশ থেকে এস্তোনিয়া আসতে আপনার টোটাল কত টাকার মতো খরচ হবে? তো আপনি প্রথমত আপনার যে একটা জব ম্যানেজ করবেন সেখানে হয়তো বা আপনার টোটালি ধরেন ইমিগ্রেশন লয়ার খরচ সহ আপনার টোটাল খরচ আমি যদি ধরি এখানে 200 ইউরো, এত লাগবে না, কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বেশি লাগতেও পারে। তো 200 ইউরো ধরে নিলাম। এরপর আপনার ভিসার জন্য আপনার যে পারমিট আসবে, আসার পরে যখন আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো অ্যাপ্লাইয়ের জন্য আপনার ধরেন সি টাইপের ভিসার প্রয়োজন হবে। তো এখানে আপনার সেনজেন ভিসা সি টাইপ আবেদনের জন্য আপনার ফি নেবে, যেহেতু আপনি প্রাপ্তবয়স্ক। সো সেই ক্ষেত্রে আপনার 80 ইউরো। তো এখানে আমি টোটালি ধরে নিলাম ধরেন 100 ইউরো, টোটালি ধরেন 300 হলো। তো এরপরে আপনি বাংলাদেশ থেকে সকল কিছু রেডি হয়ে যাওয়ার পরে, আপনার ভিসা রেডি হয়ে যাওয়ার পরে, অবশ্যই এখানে একটা কথা বলে রাখি, যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন বাংলাদেশে জার্মান দূতাবাসে অ্যাপ্লাই করবেন, তখন আপনার যেহেতু এম্বাসি ওইটাই কাজ করে, এস্তোনিয়ার পক্ষ হয়ে ওইটা কাজ করে, তো আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করে ওখানে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাইয়ের পরে আপনি যখন ভিসা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনার আপনি ফ্লাইট করবেন, ফ্লাইটের ব্যাপারে আসি। এখানে আপনার কত টাকার মতো খরচ হতে পারে। বাংলাদেশ থেকে এস্তোনিয়া আপনার বিমান ভাড়া নেবে 792 ইউরো, বা ধরে নিলাম 800 ইউরো, যেটা বাংলাদেশি টাকা 1 লাখ টাকা, ধরেন 1 লাখ টাকা 10,000 টাকার মতো হয় মেবি। তো যাই হোক, সি ফ্লাইটস ফ্রম বাংলাদেশ টু এস্তোনিয়া আপনার ফ্রম বিডিটি ধরেন 1 লাখ টাকা, বিডিটি টু ফ্লাইটস ডিলস। তো এটা আপনারা করে নিতে পারবেন যখন আপনার ভিসা হবে। তখন আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা ভিসা হয়ে গেলে এখান থেকে টিকিটটা কেটে নিতে পারবেন।
wigo.com.bd, ঠিক আছে। তো এটার মাধ্যমে আপনারা আপনাদের টিকিটটা করে নিতে পারবেন। তো এরপরে যাই হোক, আপনার টোটালি সব কিছু অ্যারেঞ্জ হয়ে যাওয়ার পরে আপনি ইনশাল্লাহ এখানে চলে আসতে পারবেন। এরপর আপনার এখানে কী কী কাজ আমি ফার্স্টে বলে নিই। তো এখানে আপনাদের কী কী কাজ করতে পারবেন, তো এবং বেতন কত হবে, লিভিং কস্ট কেমন হবে, তো এটা একটু বলে দিই। ভিডিও শেষ পর্যায়ে চলে আসি প্রায়। তো এস্তোনিয়াতে মোস্ট পপুলার যে কাজগুলো রয়েছে আমি সেগুলোর কথাই বলতেছি। তো দেখেন, প্রথমে রয়েছে এখানে ইঞ্জিনিয়ারিং এবং আছে ক্লিনিং বা ক্লিনারের বিষয়। এরপর রয়েছে কৃষি ভিসা, গার্মেন্টস ভিসা, আবার রেস্টুরেন্ট বা ট্যুরিজম, এই সেক্টরগুলোতে ভালো পরিমাণে জব রয়েছে। তো মূলত এই সেক্টরগুলোতে আপনি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা পাবেন। এখানে শুধুমাত্র সেক্টর নাম আমি বলছি, এর মধ্যে বিভিন্ন কাজ রয়েছে, যেমন ইঞ্জিনিয়ারিং সেক্টর রয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। ক্লিনিংয়ে রয়েছে ক্লিনিং বা ক্লিনার বিষয় কাজের মধ্যে রয়েছে অফিস ক্লিনার, রেস্টুরেন্ট ক্লিনার, রোড ক্লিনার ইত্যাদি। আর কৃষি বিষয়ের মধ্যে রয়েছে আপনার সিজনাল কৃষি বিষয়, গবাদি পশুপালন, যেমন বিভিন্ন ফার্মে। তো বিভিন্ন ফসলের জমিতে কাজ, বিভিন্ন সবজি বা ফল ফুলের বাগানে, ফলমলের বাগান। তো যাই হোক, এখানে আপনি কাজ করতে পারবেন। অন্যদিকে আপনি গার্মেন্টস সেক্টরে বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে, সেম এরকমই। তো আপনার রেস্টুরেন্ট সেক্টরে যেমন বিভিন্ন শেফ, আপনার প্রফেশনাল শেফ যারা, তো তাদের জন্য খুব ভালো পরিমাণে জব রয়েছে। এরপরে নন স্কিল হিসেবে দেখা গেছে আপনি বিভিন্ন ধরনের ট্যুরিজম সেক্টরে ভালো পরিমাণে ভালো ভালো কাজ পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরপর দেখেন, আপনি বর্তমানে এস্তোনিয়াতে ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং কৃষি কাজের চাহিদা সবচেয়ে বেশি, যার কারণে স্বাভাবিকভাবে এই কাজগুলোর বেতন অনেক বেশি হয়ে থাকে। আপনি যদি এই কাজগুলোতে মোটামুটি দক্ষতা অর্জন করতে পারেন, তাহলে আপনার বেতন প্রতি মাসে আপনি এখানে 1,80,000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3 লাখ টাকা পর্যন্ত অনায়াসে ইনকাম করতে পারবেন। আর ক্লিনার এবং গার্মেন্টস বিষয়ের ক্ষেত্রে বেতন একটু কম হবে, যদিও এই কাজগুলোর চাহিদা খুব ভালো রয়েছে, কিন্তু সেই অনুযায়ী বেতন একটু কম। তবে যাদের খুব বেশি শিক্ষাগত যোগ্যতা এবং কাজের দক্ষতা নেই, তাদের জন্য ক্লিনার ও গার্মেন্টস বিষয় উপযুক্ত হবে। আপনি যদি গার্মেন্টস বা ক্লিনার বিষয়ে এস্তোনিয়াতে আসতে চান, তাহলে আপনার বেতন হবে সর্বনিম্ন 80 থেকে 1,20,000 টাকার মতো। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্ত। আজকে ভিডিও বড় করবো না। তো যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট। আর যদি আপনার নতুন কোনো বন্ধু ইউরোপ আসতে চায়, তাহলে তাকে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দেবেন। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।